ভূত এফএম। এটা আমার প্রথম ঘটনা, তাই গুছিয়ে না লিখতে পারার জন্য সরি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম এমডি মোবারক হোসেন। আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, অরুণাবাদ। আচ্ছা, আওরঙ্গাবাদ মনে হয় এটা হবে। আমি স্টুডেন্ট। এবং তারপরে তিনি তার ফোন নাম্বারটা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম ওই দিন। কিন্তু ওনার জন্মদিন ছিল এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিনে। তিনি বলছেন যে আমি কলকাতায় গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা। ট্রেনে ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার খুব ঘুম আসে না। ভাবলাম হয়তো ক্লান্তির জন্য, ক্লান্তি হয়ে এসেছে, এজন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আসি সেই বগিতে আমি এবং আর 2 জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্মেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা আছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো, আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড ভিড়, বা ট্রেনে এখন দুজনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবুও আমার একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল। কিন্তু আমার কেন যেন ভয় লাগছে, কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ফেরার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে। আবার আমার ঘুম পাচ্ছে, তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কি না, সব কিছুও না। হঠাৎ করে আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দৌড় পড়তে থাকি। আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো, তখনও আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি। মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমার আরও বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে 2জন ব্যক্তি ছিল তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরও ভয় পাই। আমাকে আরও 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো আমি একাই? এই দোয়া আরও বেশি বেশি করে পড়তে লাগলাম, আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলব না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে, এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি, ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম 2জন ব্যক্তি একজন পাশে দাঁড়িয়ে। কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পড়ে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড় এবং সাদা জুব্বা পড়ে আছে। বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে।
এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই দুজন দেখতে একই, কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি, আর একবার এদিক আরেকবার ওদিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়ল, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এটা কি ঘটছে আমার সাথে। আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই দুজন আমার কাছে, ওই দুজন আমার কাছে আসছে, খুব কাছে আছে। আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোনো একটা স্টপেজে এসেছে। মনে হয় ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম। আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরও 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12টা বেজে 40 মিনিট। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হয় যে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি সেন্সলেস হয়ে যাই। আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10 মিনিট থেকে 15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম আর ট্রেনের গেটের দুই পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম, এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরও 5-7 জন ব্যক্তি নামলো। আর দেখি আমার বগিতে ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? ওরা বলল, কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1টা বেজে 5 মিনিট। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সে স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব না কি ট্রেনেই যাব, এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে এটা লেখাটা। যাই হোক, তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোনো একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো, এবং ভাবতে ভাবতে ওনার পিছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরালাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চলল। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়, সবাই একটা করে মানুষের সাথে সাদা জুব্বা পরা, এবং তারা ওখানে বসে আছে। এবং সেই 2 জন জুব্বা পরা লোক আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুপাশে ধাক্কা দিলাম এবং দুপাশে তারা পড়ে গেল। আমি জোরে ছুটতে লাগলাম এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আসো, এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আসো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই এবং সেই হুজুরটি
আমাকে তেল পোড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা মানে গল্পটা স্টোরিটা খুব মজার ছিল। আমি যখন পড়ছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা যেটা যেটা সেটা হচ্ছে, আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ। আবার চোখ খুলতে দেখেন যে দুজন সাদা জুব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন। এবং তারপর যখন তিনি আবারও চোখ খুলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ না, ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থায় তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পারেন সে জুব্বা পড়ার দুজন লোককে আরও বিভৎস অবস্থায়। এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন। এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে আবার সেই বিভৎস চেহারা দেখতে পাবো। এদিকে পথও আসতে, আমার স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানে যখন তিনি নামেন, তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার মানে ট্রেনে আসলে মানুষ ছিল। মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র দুইজনকে কেন দেখেছিলেন? এ প্রশ্নের কোনো উত্তর নেই। এটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার দুজন যে রেল স্টেশনের কাছাকাছি করে একটা জায়গায়, সেখানে দুই পাশে কবরস্থান ছিল। এবং সেই দুজন লোককে তিনি আবারও দেখতে পান এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে। এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান। এবং এরপরে তিনি তার বাসায় যাকে আবিষ্কার করেন, এই দুজন লোক তাহলে আসলে কে ছিল? এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়ও আর কাউকে না দেখে তাদেরকেই তিনি দেখতে পাচ্ছিলেন, এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যের ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আবারও আফান ভাইয়ের কাছে। আফান ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনা শুনে আসি। থ্যাংক ইউ শান্ত ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাই, এখন যেটি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি, ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল, ওনার নাম ছিল জলিল। উনি পেশায় হলো কসাই। তিনি কসাই ছিলেন, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ি সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গায় আছে। এটা একদম নদীর পাড়ে, একদম পাশে, রাজভীর পদ্মা নদীর পাশে অবস্থিত। বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন। মানে এটা ছিল তার দৈনন্দিন একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা, এই জন্য আবার কখনো কখনোই এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়। উনি সাইকেল চালিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকছেন তারা জানেন সেখানে দাদি নামক একটা জায়গা পড়ে। দাদি পার হয়ে ওরাকান্দার মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনও ফাঁকা, এখনও বেশ শুনশান জায়গাটা ওখানে। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো। তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল, এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, ওটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে খেলা করছে আর কি। যে আসলে উনি যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢিল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে
আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তো ওনার মধ্যে হঠাৎ করে একটা দুষ্ট চিন্তা করলো, মাথায় চেপে বসেছে দুষ্ট চিন্তা। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে যখন দেখলেন যে কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্ট চিন্তা মাথায় আসে, উনি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দেয়। আচ্ছা, উনি মনে করছে এটা একটা ফান হিসেবে নিয়েছেন আর কি, স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসেবে এটি নিয়েছেন। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটি খুব ছটপট করছে। একটা পশুকে যদি জবাই করে ফেলা হয়, তখন দেখা যায় যদি যেমন ছটপট করে, লাফালাফি করে, বিড়ালটি ওভাবে ছটপট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছে, ভালো, রাস্তার পাশে থাকবে কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। এরপরে শান্ত ভাই যেটা হয় আর কি, এরপর থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা, তবেই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা কৃষি কাজ করতেন, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছেন, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যেই লোকই ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে, যে ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, কিছুতে ওখান থেকে সরাতে দেবে না, তখন ওই বাচ্চাগুলো হয়তোবা বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তোবা ওরা কোথাও ফেলে দেবে। কিন্তু কোনো একজন ব্যক্তি একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন, তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দেই, এমনি মাটিতে দাফন করে দেই। তখন উনি নামাজ পড়ে আসলেন। তখন অদ্ভুত, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন, তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই। এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল, বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন, তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, বিড়ালের যে কান্নাটা আর কি, সে ওই খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক শান্ত ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে। এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে দেখা যায় নাই। আচ্ছা, এরপরে আসে ভাই, যেটা হয় সেটা হচ্ছে যে ওই জলিল, যে যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের প্রেগনেন্সি ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই তার মেরুদণ্ডটা মুছছিল, ভেঙে দিয়েছে, মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওইখানে ধাত্রী যারা ছিলেন, আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপর হতেই পারে কোনো কারণে হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, এ কারণে হয়তোবা হতে পারে। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। শান্ত ভাই, উনি এই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই। উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যেটা কাউকে বলার মতো প্রয়োজন মনে করেন নাই। এরপর থেকে শান্ত ভাই, ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশপাশে যে ঘোরাঘুরি করে এবং ওদের খাবার দিলেও কিছু খায় না, কাউকে অ্যাটাকও করে না। বিষয়টা আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। অনেক সময় এরকম বিড়াল আসে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপরে 10-12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে বিড়ালের সংখ্যা বেড়ে চলেছে। বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতি করে না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে শান্ত ভাই একদিন ওই জলিল, যিনি
রাতের বেলা গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে। তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। উনি হাতে একটা হারিকেন নিলেন, হারিকেনটা নিয়ে বের হলেন। বের হওয়ার পর উনি খেয়াল করছিলেন হারিকেনের আলোটা যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো চোখ জ্বলছে। দুটো চোখ দেখি রাতের কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে যাচ্ছে, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশেও আসছে না। তখন উনি চিন্তা করছেন হয়তো ওই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান। ওই সময় এতগুলো কেন, অন্য কিছু। উনি যেটা করেন সেটা হলো ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলো তাড়া করা শুরু করে দিলেন। তখন তাড়া করার পরে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে ঘিরে ধরেছে। তখন উনি চিন্তা করেন মনে হয় দিনের বেলা মানে এগুলো গিয়ে আরগুলো ডেকে নিয়ে আসছে। উনি আবার সেগুলোকে তাড়িয়ে দেন। তখন দেখে মনে হচ্ছে যেগুলো তাড়িয়েছে তার থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে। আলোর ভিতরে বিড়ালগুলো আসতে পারছে না। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে শান্ত ভাই আসলে ওই হারিকেনটা আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেননি। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেন বন্ধ হয়ে যাবে। উনি খেয়াল করছেন আলো রেঞ্জের মধ্যে আসতে পারছে না বিড়ালগুলো। উনি এটাও বুঝলেন যে যখনই আলোটি বন্ধ হয়ে যাবে তখনই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে অপেক্ষা করছে। তখন উনি চিন্তা করেন এই ঘটনাগুলো কেন ঘটছে। উনি পরিবারের সাথে শেয়ার করেন আমি তো এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি তো বিষয়টি খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় এই যে পরিমাণ বিড়াল আমার সাথে আমার চারিদিকে ঘুরছে, এই যে ঘটনাটা ঘটছে, বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন। সেখানে আশপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করেন, তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি। তো বিড়ালটি কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে শান্ত ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল, ওনার সন্তান যতগুলো হয়েছিল প্রত্যেকবারই কিন্তু তার মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। প্রত্যেকেরই একই রকম অবস্থা মনে হচ্ছে, ওদেরকে কেউ মানে মুছলে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় ৬-৭টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটি ছিল একটা মা বিড়াল, ওরা এমনিতে চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে। তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করা, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করো। ওরা যদি আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর শান্ত ভাই একজন ভালো আলমের সাথে পরামর্শ করার পর উনি আবার নাম বলছি না, উনি বর্তমানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তো উনি এখন জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আমরা প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তো আর কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তাও যদি ওয়াদা করে যে আর কখনো এভাবে অকারণে কোনো পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলমের রিকোয়েস্টেই
পরবর্তীতে মানে ওই জিনরা তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করে ওনার সন্তানরা এখনও জীবিত আছে। মানে এখনও পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল, ওনার বংশধররা এখনও আছে আর কি। তারাও ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। তো এখানে শান্ত ভাই, আমরা ওই যে শুরুতে যে বিষয়টি বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন যাই হোক, সেটা কিন্তু এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু হাদিসে বলা যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দেই। যে কোনো সময় এ ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে শান্ত ভাই, সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোর দলেই। আমি মোহাম্মদ শামাউন হাবিব, দিনাজপুর, এবং তিনি বর্তমানে পুলিশে কর্মরত আছেন। এবং তিনি বলছেন যে আমি একজন নিয়মিত শ্রোতা, আমি আপনাদের সব এপিসোড শুনি, সময়ের কারণে আপনাদের ওখানে যেতে পারলাম না। আজ আমি যে ঘটনাটি বলছি সেটি একটি সত্য ঘটনা। যে সময় এই ঘটনাটি ঘটেছে আমি সেই সময় আমার বাসায় ছিলাম, আর এটা ঘটে আমার পরিচিত এক লোকের সঙ্গে। সঙ্গত কারণে ওই ব্যক্তির নাম বলছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখি যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা হলো দিনাজপুর জেলার বিরল থানায়। আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় টাঙ্গাইল নামক একটি নদী আছে। এর অবস্থান হলো দিনাজপুর সদর থেকে সোজা পশ্চিমে। সেই নদী নিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম। এই নদীতে এমন একটি ঘটনা ঘটে যে প্রতি বছর একই সময় ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। ওই মাছ আসে কোথা থেকে তা কেউ বলতে পারে না। আর এই ঘটনা ঘটে বেশ কয়েক বছর ধরে। আর এই নদীর অবস্থান হলো ভারতবর্ষের একদম বর্ডারের কাছাকাছি। আবার সেই নদীতে আগে কোনো সেতু ছিল না, নতুন সেতু তৈরি করা হলো, এবং ওই এলাকার জমি সেচ দেওয়ার জন্য হতো সেই পানি দিয়ে। আর তাই ওই সেতুর সাথেই একটা গেট লাগানো হলো, এবং জমির সেচ কাজের জন্য সেই সুইচ গেটের পানি ব্যবহার করা হতো। এবার ঘটনায় যাই। যেই সময়ে নদীতে মাছ পাওয়া যায় সেই সময় অনেক লোকজন সেই নদীতে মাছ ধরতে যায়। আবার কেউ দেখতে যায়, আবার কেউ মাছ কিনতেও যায়। যার সঙ্গে ঘটনা ঘটে সে গিয়েছিল সেখানে মাছ ধরতে। সে তার জাল দিয়ে অনেক মাছ ধরে। সে যেখানে মাছ ধরতে যায় সকালবেলা, আর তার মাছ ধরতে ধরতে দুপুর হয়ে যায়। আর যার সাথে ঘটনা ঘটে সে মোটামুটি ভালো মাছ ধরতে পারে। তো দুপুর 2টোর দিকে তার মাছ ধরার জালটা অন্য আরেকজনের জালের সঙ্গে প্যাঁচ খায়। সেই জালের প্যাঁচটা খোলার জন্য পানির মধ্যে ডুব দেয়। সে তো পানির মধ্যে কিছুটা সমস্যা অনুভব করে এবং অনেকক্ষণ পানিতে আসে, তাই মনে খারাপ লাগছে। সেজন্য সে যেটা করে সেটা জাল দুটোর প্যাঁচ খুলতেছিল। সে কোনো কারণ ছাড়াই সে দুটো জালের সঙ্গে নিজেই কেমনভাবে যেন জড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তো এই সময় সে অনুভব করে যে জালের পানির নিচ থেকেই তাকে কে যেন পা ধরে টানছে। সে অনেক চেষ্টা করছে পানির উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। পানির উপরে, পানির নিচে আবছা আলোতে সে দেখতে পায় যে ছোট একটা বাচ্চার মতো কিছু একটা তার পা ধরে টানছে এবং জালের সঙ্গে তাকে পেঁচিয়ে ফেলছে। আরও অবাক করার বিষয় হলো তার শরীরে কোনো শক্তি সে পাচ্ছিল না। তো অনেক কষ্টে পানির উপরে উঠে সে চিৎকার দিয়ে বলে, আমাকে বাঁচাও। এবং বলতে বলতে পানির নিচে গিয়ে দেখে সবাই, পানির নিচে যেতে যেতে দেখে যে সবাই মনে করে যে তার সমস্যা হয়েছে। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা ছিল তাদেরকেও সে চেঁচিয়ে বলছিল যে আমাকে জাল পেঁচিয়ে নিচ্ছে। তাই তারা কোনো কথা না পেয়ে সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়ে এবং তার কাছে যায়। তারা 4-5 জন তাকে পানির উপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারে না। কেউ যেন তাকে পা ধরে নিচের দিকে টানতে থাকে। আরও কিছু লোক পানিতে নামতে বলে এবং সে একটা কাটার মতো কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের কেউ একজন তাদের কাছে একটা চাকু ছিল এবং তারা জাল কেটে তাকে পানির উপরে নিয়ে আসে। তারা যখন জাল কাটছিল তখন তারা 3টি জাল দেখতে পায়। তাকে জাল থেকে বের করার অবস্থা, মানে বের করতে করতে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবং একটা জিনিস সেটা হলো যে পানির উপরে ওঠানোর পরে তার মধ্যে আঙ্গুলের ছাপ পাওয়া যায়
মানে পায়ের মধ্যে আঙ্গুলের ছাপ পাওয়া যায়, মানে কেউ যে পা ধরে টানছিল সেটা বোঝা যায়। তার কিছু সময় পর তার অবস্থা একটু ভালো হয়। সে নিজে নিজে বলে, যেই সময় দুটি জালে ব্যাসটা খুলছিল, হঠাৎ করে অন্য কোথা থেকে আরেকটি জাল এসে তাকে পিছিয়ে ধরে এবং বলছিল যে মনে হচ্ছিল তার আজকে শেষ দিন। তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার লোকজন তাকে বলে যে এই ব্রিজটা তৈরি করার সময় এখানে কিছু লোক মারাও গিয়েছে। তারা নাকি অনেক লোক এই ধরনের সমস্যায় তারপর থেকে পড়ে। এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এই জাল নিয়ে এরকম একটা ঘটনা খুব মজার লেগেছিল। এটা বলে আমি আপনাদেরকে শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। আব্দুর রব মৃধা, উনি একজন পেশায় কৃষক ছিলেন। ওনার বাসা হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল গ্রামে। এই মাকরাইল গ্রামের ওনার বসতি। অনেক আগে তিনি সেখানে বংশ পরম্পরায় বসবাস করছেন। ওনার কৃষি জমি সেটি ওনার ভিটা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে। প্রতিদিন সেখানে তিনি যান এবং সেখানে ওনার যে দুটি গরু রয়েছে, এই গরু দিয়ে সেখানে চাষাবাদ করেন। যেহেতু বাসা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে ওনার জমি ছিল, এজন্য উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের ঠিক পরপরই উনি গরু এবং লাঙ্গল নিয়ে কৃষিকাজে রিলেটেড আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতেন। সকালে আলো হতে না হতেই উনি ওনার জমিতে চলে যেতেন এবং চাষাবাদ শুরু করতেন এবং পড়ন্ত বিকেলে আবার ফিরে আসতেন। ওনার মতো কিন্তু আরও কৃষক ছিল, তারাও ঠিক আজানের পরপরই রওনা দিতেন এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা তাদের জমিতে চলে এসে চাষাবাদ শুরু করে দিত। এমনই একটি রাতের ঘটনা। আলামিনের নানা আব্দুর রব মৃধা হঠাৎ রাতে ওনার ঘুম ভেঙে যায়। তিনি তখনও বুঝতে পারছিলেন না যে ফজরের আজান কি হয়েছে নাকি হয়নি। তখন আসলে তিনি ওইভাবে ঘড়ি দেখারও প্রয়োজন বোধ করেন নাই। তখন তিনি যে কাজটি করেন, তিনি ঘর থেকে বের হন। বের হয়ে ওনার যে দুটি গরু রয়েছে, এই গরু নিয়ে এবং লাঙল নিয়ে উনি ওনার মাঠের দিকে রওনা দেন। ওই রাতটি ছিল জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রতিদিন যে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যেই উনি ওনার ক্ষেতে পৌঁছে যান এবং পৌঁছেই উনি গরু দিয়ে হাল চাষ শুরু করেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে হাল চাষ করছেন, কিন্তু সকাল হচ্ছে না। উনি ভাবছেন এমন তো কখনো হয় না, সাধারণত সকাল মানে হওয়ার সাথে সাথেই তো চলে আসে, আজকে না হয় একটু তাড়াতাড়ি চলে, কিন্তু সকাল কেন হচ্ছে না? উনি এই জিনিসটি ভাবছেন এবং ভাবছেন। হাল চাষ করছেন। উনি আরও চিন্তা করছেন যে এতক্ষণে তো কারো না কারো চলে আসার কথা এখানে। আরও কৃষকদের যাদের আশপাশে জমি আছে, কিন্তু তারাও কেউ আসছে না। এদিকে সকালও হচ্ছে না। আসলে কি ফজরের আজান হয়েছে? উনি সেই চিন্তা করছিলেন। এমনই চিন্তা যখন করছেন, তখন হঠাৎ ওনার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, বাচ্চাটি কান্নাকাটি করছে কোথায়? উনি তাকিয়ে দেখলেন যে ওনার ক্ষেতের পূর্ব দিকে যে আইল আছে, এই আইলের উপরে একজন মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে বসে আছে। ওই বাচ্চাটি কান্নাকাটি করছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন বাচ্চা এবং বাচ্চার মাকে। বাচ্চা কাঁদছে এবং বাচ্চার মা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক যেভাবে বাচ্চারা কান্নাকাটি করলে বাচ্চার মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে থামানোর চেষ্টা করছে যে কেঁদো না, তোমার বাবা চলে আসবে, কান্নাকাটি করে না। এইরকম শব্দগুলো সেই মহিলা ইউজ করছিল। আলামিনের নানা আব্দুর রব মৃধা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে এখানে কিন্তু কোনো বাচ্চাসহ মহিলা আসার কথা নয়, নিশ্চয়ই এটি কোনো প্যারানর্মাল ঘটনা হবে। তিনি যে কাজটি করার চেষ্টা করেন সেটি হচ্ছে যে তিনি চিন্তা করেন যে এখান থেকে দ্রুত বের হয়ে যাই, আবার বাড়ির দিকে চলে যাই। এখন নিশ্চয়ই অনেক রাত, আমি ভুল করে চলে এসেছি। এই চিন্তা করে যখনই ওনার দুটি গরু নিয়ে মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করছে, তিনি দেখলেন যে উনি যখন উত্তর পাশের আইল দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তিনি দেখলেন ওই উত্তর পাশের আইলেও ঠিক একজন মহিলা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। সেই বাচ্চাটিও কান্নাকাটি করছে এবং ওই মহিলা একই রকমভাবে বলছে যে কেঁদো না, কেঁদো না জাদুঠোনা, তোমার আব্বু আসবে,
এই ধরনের কথাগুলো বলছে। তিনি দক্ষিণ দিকের আইল যেখানে আছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন দক্ষিণ দিকের আইলেও ঠিক একই রকমভাবে বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা বসে আছে। সেও ঠিক একই কথাই বলছে তার বাচ্চার সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিম দিকের আইল এখানে কেউ ছিল না। কিন্তু সমস্যা হলো, ওই দিক দিয়ে তিনি বের হতেও পারছিলেন না। জমির একটি ভৌগোলিক গঠনগত কারণে ওদিক দিয়ে আসলে বের হয়ে আসাও অসম্ভব ছিল না। তিনি এটা লক্ষ্য করছিলেন যে 3 জন মহিলা বাচ্চাসহ যে বসে আছে তার জমির 3 দিকের আইলের উপরে, এরা কেউ মাঠের মধ্যে আসছে না। তিনি কিন্তু সিগারেট খাওয়ার সিগারেটে খুব আসক্ত ছিলেন। আসলে গ্রামের যারা কৃষক তারা আসলে সিগারেট খায় না, যেটা খায় সেটা বিড়ি। তিনি বিড়িতে খুব আসক্ত ছিলেন। ওনার কাছে এক প্যাকেট বিড়ি ছিল, ম্যাচও ছিল। উনি জানতেন যে আগুন জ্বালালে সাধারণত কেউ ক্ষতি করতে পারে না, এই টাইপের প্যারানর্মাল কোনো বিষয়গুলো তার ক্ষতি করতে পারে না। এজন্য তিনি বিড়ি ধরান এবং একটার পর একটা বিড়ি টানতে থাকেন। একটা সময় পর বিড়িগুলো শেষ হয়ে যায়। তখন যেটি কাজটি করলেন সেটি হচ্ছে, ওনার যে 2টি গরু নিয়ে এসেছিলেন, এই 2টি গরুর গলায় যে রশি ছিল সেই রশি দুটো তিনি এক হাতে ধরেন এবং জোরে জোরে দোয়া করতে থাকেন। কিছু সময় পর আজানের শব্দ ভেসে আসে দূর মসজিদের মাইক থেকে। আজানের শব্দ আসার পরে আব্দুর রব মৃধা স্পষ্টভাবে দেখতে পান এই 3 জন মহিলা আইলের উপর থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে তারা যেদিকে থেকে এসেছিল তার উল্টো দিকে হেঁটে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাওয়া না পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এভাবে চোখের আড়াল হয়ে গেল। তার কিছু সময় পরেই আরও কিছু কৃষকরা, তারাও গরু এবং লাঙ্গল নিয়ে তাদের জমিতে চলে আসে। তাদের কাছে তিনি আর কিছু বললেন না। যথারীতি চাষাবাদ করে পরন্ত বিকেলে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে উনি ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। ওনার স্ত্রী আরও কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে তাকে গোসল করিয়ে দেন এবং ঝাড়ফুঁক করেন যে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি হতে দেননি। এর প্রায় 2 থেকে 2.5 বছর পর ঘটে আরেকটি ঘটনা। এর মধ্যে কিন্তু আর কোনো ঘটনা তার সাথে ঘটেনি। স্বাভাবিকভাবেই মাকরাইল গ্রামের পাশেই নদী রয়েছে। তো সাধারণত আব্দুর রব মৃধা উনি যে কাজটি করতেন, বা শুধু উনি না, ওনার বাবা বা ওনার জাতীয় স্বজনরা, পাশে যেহেতু নদী ছিল, নদীর ওখানে কিছু চরও ছিল। তো সেখানে সন্ধ্যার পর মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো পেতে রাখতেন। জালসহ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই জিনিসগুলো পেতে রাখতেন এবং প্রচুর মাছও পাওয়া যেত। তখন আব্দুর রব মৃধার পিতা জীবিত ছিলেন। উনি অনেক বয়স্ক থাকলেও মাছ ধরার তার খুব নেশা ছিল। তো আব্দুর রব মৃধা, তার পিতা এবং তারা আরও চাচাতো ভাইটা ছিল, তারা সকলে মিলে মাছ ধরতে যান। ওই রাতও ছিল জ্যোৎস্না রাত। তাদের জালে অনেক মাছ ধরা পড়ে। সাধারণত গ্রামে মাছ রাখার যে ঝুড়িটা, এটাকে খালি বলে। দেখা যাচ্ছে 1 খালি মাছ হয়ে গেছে। তখন আলামিনের নানা আব্দুর রব মৃধা তাকে তার বাবা বলে যে, আব্দুর রব, মাছ তো 1 খালি হয়ে গেছে, বাসা তো কাছেই, যা তুই এটা রেখে আয়, বাসায় গিয়ে মাছটা রেখে আবার খলিটা খালি করে নিয়ে আয়। তো চিন্তা করলেন আব্দুর রব যে হ্যাঁ, ভালো কথাই তো, চলে যাই। উনি খৈলটা নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, ওনার বাড়ির কাছাকাছি একটি বাগান রয়েছে। ওই বাগানটি পার হয়ে ওনার বাড়িতে আসতে হয়। যখন তিনি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ করে পিছন থেকে কেউ বলছে, এই রব, মাছগুলো দিয়ে যা। আসলে ওনার নাম আব্দুর রব থাকলেও গ্রামের মানুষজন তাকে রব বলতো, রব না বলে রবে বলতো। তো বলছে, রবে, মাছগুলো দিয়ে যা। উনি প্রথম দিকে পাত্তা দেয় নাই, কিন্তু চিন্তা করছেন হয়তোবা শুনতে ভুল করছেন। তিনি হেঁটে যাচ্ছেন, আবার পেছন থেকে ধমক দিয়ে বলছে, এই রবে, তোকে না মাছগুলো দিতে বললাম, মাছ দিয়ে যা, নালে কিন্তু তোর ক্ষতি হবে। মাছ দিয়ে যা, নালে কিন্তু তোর ক্ষতি হবে। তিনি যে কাজটি করেন, তিনি মাছগুলো নিয়ে জোরে এক দৌড় লাগান। দৌড়াতে দৌড়াতে হঠাৎ উনি দেখতে পান 4-5টি ছায়া তাকে ঘিরে ধরেছে। যখন তিনি বুঝতে পারেন এবার আর তার নিস্তার নেই, ওনার যতক্ষণ জ্ঞান ছিল
পরবর্তীতে উনি যেটা বলেছেন যে উনি শুধু চিৎকার দিয়ে বলতে পেরেছিলেন, এই তোরা কে কোথায় আসিস, আমাকে এরা ধরে নিয়ে যাচ্ছে, জাস্ট এতটুকুই উনি বলতে পেরেছিলেন। এদিকে ওই বাগানের পাশেই আরেকজনের বাড়ি ছিল। ওই ব্যক্তি এই শব্দটি শুনে ফেলে আব্দুর রব মৃধা উনি চিৎকার করে এই ধরনের কথা বলছেন। ওনার নাম ছিল আস্তে আস্তে আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুস্থতা লাভ করেছেন। এখন যেটা হয় সেটা হচ্ছে আব্দুর রব মৃধার স্ত্রী তিনি সেলিম হুজুরের কাছে নিয়ে যান। এই সেলিম হুজুর হচ্ছে সেই হুজুর আমাদের 2 নম্বর স্টোরিতে আপনারা শুনেছিলেন যে যখন সর্বশেষ যে কবরটি খুঁড়েছিল সেটি ছিল সেলিম হুজুরের কবর, এবং কবর খোঁড়ার সময় যে লাস্টে রাহুলের হাত চেপে ধরেছিল সেটি হচ্ছে সেই সেলিম হুজুরের ডেড বডি। তো সেলিম হুজুরের কাছে নিয়ে যান। সেলিম হুজুর তাকে দেখে তিনি বলেন যে আসলে আপনি তো ধর্মকর্ম কিছু করেন না, আপনি যদি ধর্মীয় লাইনে চলে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনার সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুই হবে না, এবং আপনি রাত বিরাতে যেখানেই চলাফেরা করেন না কেন আল্লাহ চান তো আপনি ইনশাআল্লাহ ইনশিওর করছি যে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি ধর্মের দিকে ফিরে আসবেন। আব্দুর রব মৃধা তিনি কথা দেন সেলিম হুজুরকে যে হ্যাঁ তিনি ফিরে আসবেন এবং সেলিম হুজুরের সাথেই তিনি ওঠা বসা করবেন। তো সেলিম হুজুর উনি ধর্মকর্ম করতেন, উনি কোরআনের হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মাদ্রাসার মুহতামিম ছিলেন, বিভিন্ন জায়গায় যেতেন, ওয়াজ মাহফিল করতেন। তো ওনার সাথে থেকে আব্দুর রব মৃধাও কোরআন এবং সুন্নাহ বিষয়ক ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন, এবং মৌলিক যে জ্ঞানগুলো সেগুলো আল্লাহ তাআলা তাকে অর্জন করার তৌফিক দান করেন সেই সেলিম হুজুরের ওসিলায়। আর ওই যে কবরস্থান যেটি ছিল, এই কবরস্থানের পাশে যে মসজিদটি ছিল, এই মসজিদেরই খতিব এবং পেশ ইমাম ছিলেন সেলিম হুজুর, আর ওই মসজিদেরই মুয়াজ্জিন, এবং খাদেমের দায়িত্ব দেয়া হয় এ আব্দুর রব মৃধাকে। খুব ভালোই চলছিল, এভাবে কেটে যায় প্রায় 5 থেকে 7 বছর। সেলিম হুজুর একদিন হঠাৎ মারা যান, আর তার মৃত্যুর পর কি ঘটনা ঘটেছিল কবরস্থানে সেটা আমরা দ্বিতীয় স্টোরিতে শুনেছি। সেলিম হুজুর মারা যাওয়ার পর আব্দুর রব মৃধাও খুব শোকাতুর হয়ে পড়েন।
কারণ এতদিন তার সাথে চলেছেন, খুব ভালো মানুষ ছিলেন সেই সেলিম হুজুর, এবং খুব বুজুর্গ একজন মানুষও ছিলেন। যাই হোক, উনি যথারীতি এই মসজিদেরই আজান এবং মসজিদের খেদমতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কোনো এক রাতে হঠাৎ আব্দুর রব মৃধা উনি ওনার পাশে থাকা যে অ্যালার্ম ঘড়িটি ছিল টেবিলের পাশে রাখা, মানে টেবিল ক্লক, যেটা আবছা আলোতে রাতের বেলা দেখতে পান যে 5টা বাজে ফজরের আজান হচ্ছে 4:30 এবং নামাজ হওয়ার কথা ছিল হচ্ছে 5:15 যেই না উনি দেখছেন যে 5:05 বাজে, উনি লাফ দিয়ে উঠেছেন যে আরও জামাতের তো সময় পার হয়ে গেল, আজান তো দেয়া হয়নি। দ্রুত মসজিদে যেতে উনি দ্রুত উঠে উজু করে জামা কাপড় পরে মসজিদের দিকে ছুটতে থাকেন। মসজিদের থেকে ওনার বাসার দূরত্ব 10 মিনিটের পথ ছিল। উনি দ্রুত মসজিদে যান। মসজিদে গিয়ে দেখেন মসজিদের দরজা বন্ধ। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একজন মুসল্লিও আসে নাই। উনি দরজা খুলে মসজিদের ভিতরে লাইট জ্বালান। ততদিনে কিন্তু ওই সমস্ত মসজিদগুলোতে সবগুলোতে ইলেকট্রিসিটি চলে আসছে, মাইকও আছে, মানে আধুনিক কিছু সরঞ্জামাদি মসজিদে ছিল, ইলেকট্রিসিটি, মাইক সব কিছু ছিল। তো উনি যখনই লাইট জ্বালিয়েছেন তিনি দেখেন ঘড়িতে মাত্র 12টা বাজে। আসলে ওনার অ্যালার্ম ক্লকের যে সময়টি ছিল সেটি হচ্ছে 12টা বাজে। উনি বড় কাঁটাটি যখন একের উপরে দেখেছেন তখন উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে ওনার মনে হয়েছে এটা 5টা বাজে, যার কারণে উনি এটি দেখতে ভুল করেছিলেন। তখন তিনি চিন্তা করেন, যাক, যেহেতু ভুল হয়েই গেছে তাহলে বাসায় চলে যাই, আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপর আবার চলে আসব। উনি মসজিদের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে বের হয়ে যান। বের হয়ে যখনই উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তখন দেখেন যে রাস্তার ঠিক পশ্চিম পাশ থেকে সাদা আলখাল্লা পরে একজন মানুষ রাস্তার পূর্ব দিকে চলে গেল। রাস্তার পশ্চিম পাশে ছিল একটা বট গাছ, এই বট গাছের পাশেই ছিল সেলিম হুজুরের বাড়ি, আর রাস্তার ঠিক পূর্ব পাশে ছিল এক কবরস্থান। তো সেলিম হুজুরের বাড়ির ভেতর থেকে ওই বটগাছের নিচ দিয়ে একটি আলখাল্লা পড়া একটা লম্বা একজন মানুষ তিনি কবরস্থানের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্য যখনই তিনি দেখেছেন তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। হঠাৎ পেছন থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, আসসালামু আলাইকুম। এই টাইপের শব্দ শুনে উনি আরও ভয় পান। উনি যখন চিন্তা করেন যে এইবার দৌড় দিতে হবে, কারণ উনি যতই সাহসী হন না কেন, উনি হঠাৎ করে দেখলেন এরকম লম্বা আলখাল্লা পড়া একটা লোক একটা বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে গেল। এত রাত্রে, গ্রামে তো এত রাত্রে কেউ কল্পনাই করা যায় না কেউ রাত্রে বাইরে থাকবে, তারপর আবার পিছন থেকে সালাম দিচ্ছে। উনি তো মারাত্মক ভয় পান। উনি দৌড় দেওয়ার জন্য উদ্যত হবেন, তখন হঠাৎ উনি ফিল করেন ওই সাদা আলখাল্লা পড়া লোকটি ওনার একদম পাশে চলে এসেছে এবং বলছে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তখন খুব বিনয়ের সুরে এবং খুব মোলায়েম সুরে যখন এই কথাটি উনি শুনতে পেলেন তখন আব্দুর রব মৃধা ওনার সাহস সঞ্চয় করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞেস করলেন। তখন উনি নিজের পরিচয় প্রকাশ করলেন। উনি বললেন যে আপনি যখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন যখন সেলিম হুজুরের কাছে এসেছিলেন তখন সেলিম হুজুর যখন বলেছিল যে আপনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন তাহলে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। সেটি আসলে আমি সেলিম হুজুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হুজুর উনি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে ওনার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন আমি দেখব সেটা। আর এটাও ওই আলখাল্লা পড়া লোকটি বলছেন যে আমি হচ্ছি একজন জিন। সেলিম হুজুর যখন মাদ্রাসা থেকে হাফিজি পাশ করে তখন থেকে আমি সেলিম হুজুরের সাথে আসি এবং সেলিম হুজুরও জানে যে আমি তার সাথে থাকি। সেলিম হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ট্রিটমেন্ট করেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাকে তার কাজে সাহায্য করার চেষ্টা করি। সেলিম হুজুর অনেক সময় কিছু দুষ্টু জিনেরও তদবির করেন, যার ফলে অনেক জিনও তার শত্রু হয়ে যায়, যার ফলে আমি তাকে পাহারা দেই যাতে অন্য কোনো জিনেরা তার ক্ষতি করতে না পারে। তো সেলিম হুজুরের সাথে আমি ছিলাম 20 বছর আর আপনার সাথে আমি ছিলাম 7 বছর। সেলিম হুজুর যখন মারা যান আমি তখন খুবই মনে কষ্ট পাই, কারণ ওনার কাছ থেকে
আমি অনেক কিছু শিখেছি। উনি আমার জন্য অনেক দোয়া করেছেন, আমিও তার জন্য দোয়া করেছি। কিন্তু উনি যেহেতু মারা গেছেন আর আপনি জীবিত আছেন, সুতরাং আপনার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমার। আপনি কখনো ভয় পাবেন না, আমি ইনশাআল্লাহ সবসময় আপনার সাথে থাকব। এই বলার পরে উনি সেখান থেকে আবারও সালাম দিয়ে চলে যান। এই ঘটনায় যদিও আব্দুর রব মৃধা বেশ ভয় পেয়েছিলেন, কিন্তু ভয় পেলেও মনে মনে আশ্বস্ত হয়েছিলেন যে না, একজন আল্লাহওয়ালা কামিল জিন আমার নিরাপত্তার দায়িত্বে আছে। এই ঘটনার পরে আব্দুর রব মৃধা 60 বছর জীবিত ছিলেন। 2015 সালের দিকে উনি মারা গেছেন। উনি আমৃত্যু ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেম হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ওই জিনের সাথে দেখা হওয়ার পরে তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আর কখনো তার সাথে কোনো খারাপ ঘটনাও ঘটেনি, আর ওই জিনকেও তিনি কখনো দেখতে পাননি। অদ্ভুত ব্যাপার হলো যে আব্দুর রব মৃধার যে পরিবার রয়েছে, এখনও আজ পর্যন্ত তারাও কোনো খারাপ জিনিসও দেখেনি, কোনো ভালো জিনিসও এখনও দেখেনি। বিশেষ করে ওই জিনকেও সে দেখেনি। এখন কথা হচ্ছে, প্রিয় লিসেনার, যে আব্দুর রব মৃধার সাথে কেন এই ঘটনাগুলো ঘটেছিল, এই বিষয়ে ওই জিন আব্দুর রব মৃধাকে জানায় যে আপনার কি মনে আছে যে আপনার মায়ের সাথে অনেকগুলো জিন ছিল? আপনার মা যখন মৃত্যু শয্যায় ছিল তখন আপনাদেরকে ডেকে বলেছিল যে আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই জিনগুলো তোমাদের সাথে থাকতে চায়, ওরা যেতে চায় না, তোমাদেরকে ভালোবাসে। তখন আপনার অন্য সব ভাই বোন রাজি হলেও আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, অনেক আজে বাজে কথা বলেছিলেন। এও বলেছিলেন যে ওদেরকে আর প্রয়োজনই নাই, ওদেরকে বিদায় করে দাও, তুমি মরে যাও, তোমার সাথে ওদেরকেও নিয়ে যাও। এই ধরনের অনেক তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছেন, যার কারণে ওই জিনগুলো আপনার প্রতি ক্ষিপ্ত ছিল। আপনি যতগুলো সমস্যায় পড়েছেন সবগুলোই ওদের দ্বারা সংগঠিত হয়েছে। আপনার ওদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত হয়নি। যেহেতু আমি আপনার সাথে ছিলাম, যার কারণে ওরা আপনাকে আর নতুন করে কোনো ক্ষতি করতে পারেনি। এইটি ছিল আব্দুর রব মৃধার সাথে যে দুটো বড় বড় ঘটনা ঘটেছিল, বিশেষ করে জমিতে এবং উনি মাছ ধরার সময়। এটি ছিল সেই কারণ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরও একবার প্লিজ বলবেন, যেহেতু দেখা যাচ্ছে না। তারপর আপনার ঘটনা যাব। হ্যাঁ, আমার নাম হলো কৌশিক। জি, তো ঘটনা আরেকটি আছে, ছোট ঘটনা, বেশিরভাগটি পড়ো না। তো এই ঘটনাটা ছিল আমার নানি বাড়ি। আমার নানি বাড়িটা হচ্ছে গ্রিন রোডে। জি, তো ওখানে নানি বাড়িতে আমার একজন কাজিন আছে, বড় ভাই। উনি আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিজে একটা বাসা নেন, একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না। উনি যে বড় একটা বাড়ি, তো উনি থাকতেন একটা রুমে। ব্যাচেলার মানুষ, ওনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওইগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা, ফার্নিচার বলেন কিছুই নাই, খালি টালি। কেউ যদি কিছু অ্যাক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, তো ওটা ওনার ওখানে দিয়ে দিত যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে, এবং আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম। ভাইয়া তো অনেক কিছুই করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম, একটু লম্বা একটা মানুষ, স্বাস্থ্য গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেসও করেছিলাম যে ভাই, আপনার এরকম বয়সে মাথায় চুল নেই, সেটার কারণ কি? আপনি কি সেভ করেন, মানে মাথা সেভ করা থাকে, নাকি এরকমই কোনো সমস্যা? তো বলল না, ওনার মাথা সেভ করা, ওনার গরম লাগে প্রচুর সব সময়। আচ্ছা, আমি ঠিক আছে, মানুষের ব্যক্তিগত ব্যাপারই হতে পারে। তো আরেকদিন আমার জুনিয়র কাজিন এসে বলছে যে ভাইয়ের কাছে তো গিয়ে দেখি কি গেলাম। উনি বসতে বললেন, তারপরে বলল আমার চোখের দিকে বেশি করে তাকাতে পারবি না। আমি বললাম মানে? তো বলে আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওনার দিকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা কেন? বলে ভয় লাগে। কি ভয় লাগে? তো তারপরে টার্গেট করলাম, ঠিক আছে ভাই, আসলে আমি একদিন নিজেই
ওনাকে বলবো যে ভাইয়া আপনি আমার চোখের দিকে তাকান বা আমি আপনার চোখের দিকে তাকাই, দেখি আপনি পারেন কি না, কি আমি পারি কি না। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে ভাইয়া আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারেন না। আমার কাজিন বলছিল আমি আজকে এটা করব। আচ্ছা, উনি তাকে বলল না এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে। একটু দুঃখই পেলাম যে সবাই বলছে বানানো কথা, না আসলে কি। আরেকদিন শুনেছিলাম আমার কাজিনের বাসায় পুরনো ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায় এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আচ্ছা, যে পুতুল বা আরও কিছু পোড়া মাটির যেগুলো পাওয়া যায়, ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাম দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড়। আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি? তো বলে এটা কার বাসা জানিয়েছিল, দিতে বলল। বললাম দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো বানানোই ওরকম। আচ্ছা, তো মাটির জিনিস, বাম দিকে মুখ, তো ওভাবেই তো থাকবে, স্বাভাবিক। তো কিছুদিন পরে আমার ওই কাজিনরা বলছে যে ওই অন্য যে বন্ধুটা, ওই ভাইয়া তো ওই ঘরে আসে প্রায়ই। তো ও এসে উনি থাকে, মানে এক রাত থাকে। বাসায় থাকার পরের দিন ঘটনা হলো যে ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিক হয়ে গেছে। আচ্ছা, একা একাই এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকার বাইরে ছিলাম, তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বলল, আমার কাজিন যে থাকে সেও বলল হ্যাঁ এরকম ঘটনাও ছিল, তারপর এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে আমি ভয়ে ওটা সরিয়ে ফেলেছি। তখন একটু ব্যাপার খটকা লাগলো যে কি বলে এটা। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো সেই বন্ধু উনি যখন থাকতেন উনি নাকি সারা রাত ঘুমাতে পারে না। আচ্ছা, উনি সারা রাত জেগে গিটার বাজাতে ধরতো। ওনাকে জানি কে বলে গিটার বাজাতে, এজন্য উনি গিটার বাজায়। আচ্ছা, এটাও শুনলাম। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন কোনো একটা কারণবশত ওই ঘরে ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা, রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই সে এবং আমরা শুব বলে পাশের রুমটায়। আচ্ছা, আর কাজিনের রুমে উনি শুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি। তো আমি তো একটু ভয় পাচ্ছি না। আরে সমস্যা নাই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম। আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প টল্প করে আমরা ঘুমিয়ে গেলাম। তো শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে হ্যাঁ, গিটারের শব্দ। একই সুর পাচ্ছ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো। লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম আরে থাকো, 2টা মিনিট থাকো, দেখো না কি হয়। তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ। কিন্তু মজার বিষয়টা এটা ছিল, যেটা সন্দেহজনক, যে একই সুর বারবার কেন বাজবে, সেটাই হচ্ছিল। পরে তো কাজিন বলল না, এখানে তো আমি থাকবো না, জোর জবরদস্তি। পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। রুমে বসে টায়ার্ড ছিল, উনি খালি বলল ঠিক আছে, এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে এসো। তার ম্যাট্রেস নিয়ে তার রুমের সামনে ঘুমিয়ে পড়ব। রাত্রে আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, কিন্তু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুনে আসি পরবর্তী ঘটনাটি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আশা করি ভালোই আছেন। আমি মীর রাকিব হাসান, বর্তমানে তেজগাঁও, ঢাকাতে থাকি। সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার গ্রামের বাড়ি জয়পুরহাট। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা বলবো। যদি ভালো লাগে অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি না ক্লিপটি
আপনার কাছে কতটা ভয়ঙ্কর লাগবে, কারণ আপনি এসব ঘটনা শুনে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয় যদি ক্লিপটি সবার সাথে শেয়ার করেন তাহলে লিসেনাররা হয়তো এটুকু বুঝতে পারবেন যে প্যারানর্মাল বিষয়ে যদি স্বল্প দক্ষতা থাকে তাহলে এসব বিষয় নিয়ে ঘটনাটি করা একদমই ঠিক নয়। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে গত বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা ছুটি থাকে, তো আমি ডিসাইড করি যে এই ছুটিটা নষ্ট না করে কোনো ভালো কাজে ব্যবহার করি। তো আমি বিভিন্ন আমল শেখার চেষ্টা করতে থাকি, বিভিন্ন দোয়া কেরাত শিখতে চেষ্টা করি। তো শিখতে গিয়ে হঠাৎ আমি কিছু বই পাই যেগুলো সম্পূর্ণ ফার্সি ভাষায় লেখা ছিল। আমি ফার্সি কিছুই বুঝতাম না, আরবি বুঝলেও আমি ফার্সি বুঝতাম না। তো আমি আমার নানা ভাইয়ের স্মরণ নেই, সেহেতু তিনি একজন বড় আলেম। তো তার কাছে আমি ফার্সি ব্যাপারে কিছু জানতে চাই। তিনিও সম্পূর্ণটা না পারলে কিছু কিছু বললেন। আর এই কিতাবটা ছিল আমার দাদার বাবার। উনি প্যারানর্মাল বিষয়ে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু ওনার পরের 2 জেনারেশন থেকে আমাদের ভিতরে এই জিনিসটা আসলে হারাই যায়। তো আমি মনে করি যে ওই কিতাবটা হয়তোবা এমনি সাধারণ আমলের। তো আমি ওখান থেকে যতটুকু বুঝতে পারি ততটুকু আমল করতে থাকি, শিখতে থাকি। তো শান্ত ভাই, বলা ভালো যে আমার একটা অদ্ভুত শখ আছে, তাহলে কবর খোঁড়ার শখ। আসলে জানি না অনেকে কি ভাবছেন কবর খোঁড়া আবার কি করে মানুষের শখ হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা এমনই যে আমি মনে করি যখন আমরা কবর করি তখনই আমরা এই জগৎ থেকে ওই জগতের পরকালের জগতের সবচেয়ে কাছে পৌঁছাতে পারি। তো এই শখটা আমি পূরণ করে যাই। তবে কবর খুঁড়লে কখনো আমাদের নিজস্ব পারিবারিক অবস্থানের বাইরে কোনো কবর আমি খুঁড়িনি। তো ঘটনা ঘটে যখন আমি প্রথম আমার পারিবারিক কবরস্থানের বাইরে কোনো অবস্থায় কবর খুঁড়তে যাই, তখন হঠাৎই একদিন আমাদের মসজিদের একজন মুসল্লি ইন্তেকাল করেন। তো তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় গ্রামের একেবারে শেষের দিকে একটা পুরাতন কবরস্থানে, যেখানে অনেক আগে কবর দেয়া বন্ধ হয়ে গিয়েছিল। তো কবর খোঁড়ার জন্য যে 3 জন লোক ছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ কোনো কারণে আসতে পারবেন না বলায়, আর বাকি যেহেতু ছিলেন তো আমাকে বলে, রাকিব বাবা তুমি তো নিজেদের ভিতরে করো, তো আজকে চলো বাইরে একটু ঘুরে আসি। তো আমিও ভাবি যে সওয়াবের একটা কাজ যাই করে আসি। তো কবরস্থানের একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের 2 দিকে 2টা নদী আছে। একদিকে নদীটা প্রায় শুকিয়ে গিয়েছে, ওদিকে কারো খুব একটা যাতায়াত চলে না। ওই মরা নদীটার পাশেই পুরাতন কবরস্থানটা বাঁশঝাড়ে ঘেরা, একদম বহুদিন কারো যাতায়াত হয় না। আমরাও কবর করি, সব ভালো মতো কাজ কারবার হয়। শেষে জানাজা দাফন সব শেষ হওয়ার পর আমি করি এই কাজ। ওই যে নতুন কিছু শিখতে লাগছি, তো মনের মধ্যে কাজ করে যে দেখি তো একটু চেষ্টা করি। তো আমি ভাবি যে ব্যক্তি এত ভালো লোক ছিল তার লাশটা যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য আমি কিছু মাটি নিয়ে দোয়া পড়ে কবরের উপর ছিটিয়ে দেই, যাতে কোনো শিয়াল কুকুর কোনো হিংস্র পশু তার লাশ কোনো ক্ষতি না করতে পারে। তো এভাবে আমি বাসায় চলে আসি। পরে ঈশার নামাজের পর আসলে আমরা মাটি দিয়ে চলে আসি। তারপর মাগরিব ঈশার নামাজের পর ঘর থেকে আমি বাড়ি আসছিলাম। হঠাৎ আমার এটুকু মনে আছে যে আমার বাড়ি থেকে মসজিদ খুবই কাছে, এবং মসজিদ থেকে আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু আমি পূর্ব দিকে একটু যাই বন্ধুদের সাথে কথা বলতে বলতে। হঠাৎ আমার কিছু মনে নেই, চোখ খোলার পর দেখি আমি ওই কবরস্থানে। খুলে রাখা ভালো কবরস্থানটা আমাদের মসজিদটা থেকে কমসে কম 1.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে হবে। আমি কি করে এত তাড়াতাড়ি এই রাতের বেলা এত দূর এই কবরস্থানে আসলাম আমি কিছুই জানি না। তারপর হঠাৎ মনে হলো মাথাটা ঝিমঝিম করছে, আমি জানি না, আবার পড়ে গেলাম মাটিতে। তবে এবার আর জ্ঞান হারাইনি। উপরে তাকে দেখি 4টে লাল আলো আগুনের গোলার মতো চারদিকে ঘুরছে। হঠাৎ একটা এসে আমার ডান সাইড দিয়ে মাটিটা আঘাত করলো। আমি চমকে উঠলাম, ঝটকা খেয়ে ডান পাশে ফিরে দেখি আলোটা মাটির নিচে ঢুকে গেছে, আর আগুনের গোলার বাকি 3টা গোলা মাটির উপরে ঘুরতেছে, আর ঘুরতেছে ঠিক ওই নতুন কবরটার উপরে। কিন্তু মনে হচ্ছে ওই 3টা আগুনের গোলা কিছুতেই কবরটার উপরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু যেন কোনো একটা কাঁচের দেওয়ালের সাথে আটকে যাচ্ছে। আমি এসব দেখে
প্রথমে খুব ভয় পেয়ে যাই, তারপর নিজেকে সামলে নিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকি। আয়াতুল কুরসি, আমান রাসুল পড়ি, 4 কুল পড়ি। পড়ার পর আমি দেখি আস্তে আস্তে সব কিছু আলোগুলো মিশে যেতে থাকে, সাইডে সরে যায়। তো আমি কি করি, খুব দ্রুত ওখান থেকে দৌড়াতে শুরু করি, আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় আসতে আসতে অনেক ঘটনা ঘটতে থাকে। রাস্তার 4 সাইডে পুকুর ছিল, তো পুকুর 2 পাশে পুকুর ছিল। পুকুর থেকে কখনো দেখেছি পুকুরের ভিতর থেকে কোনো কিছু এই পাড় থেকে ওই পাড়ে লাফাচ্ছে। পুকুরের ভিতর থেকে, পানির ভিতর থেকে পুকুর কি করে বের হয়ে আইছে, আসলে পুকুর ছিল হয়তো অন্য কিছু। তারপরে পুকুরটা পার হয়ে আসার পর আমার পিছন পিছন দেখে একটি বিড়াল আসতেছে, কখনো সামনে কখনো পেছনে। আমি একসময় নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলি, ওই প্রাণীটিকে জিজ্ঞেস করি, একটু রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে ফেলি, তুমি আমার পিছন ধরেছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তো প্রাণীটা নিজের চোখ গোল গোল করে হঠাৎ বিড়াল বলতে শুরু করে যে, তুমি আমাদের কাজে কেন বাধা দিলে? আমি যখন দেখছি যে একটা প্রাণী বিড়ালের মতো একটা প্রাণী কথা বলছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব জোরে দম নিয়ে দৌড়াতে শুরু করি, আর দৌড়াতে দৌড়াতে চেহেল কাপ পড়তে থাকি। তো আমার সামনে একটা পুকুর আসে, ওটা পার হয়ে আমাদের যেতে হয়। তখন দেখি যে আমার 4 সাইড থেকে 4টা কুকুর আসতেছে। সামনে থেকে একটা, ডান থেকে একটা, বাম থেকে এবং পেছন থেকে 4টা কুকুর দৌড়ে আসতেছে আমার দিকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এই জায়গা থেকে বের করো। তো হঠাৎ আমি চোখ বন্ধ করি, মানে কিছু একটা অনুভব করি, কিছু একটা আমাকে পেছন থেকে তুলে উপরে নেয়, একবারে ঘুরে এই পারে ফেলে দেয়। আমি বুঝতে পারলাম না এটা কি ছিল। পরে দেখলাম যে পুকুরের ওপারের 4টা কুকুর একত্র হয়ে 4টা এক জায়গায় মিশে একটা হলো। তারপর সেই একটা কুকুর মিলিয়ে গেল। আর তখন আমার কানের পাশে কেউ একজন বলল, নানার কাছে যাও। আমি জানি না কে বলছে, কি বলছে, আর আমার সাথে কি ঘটতেছে। আমার মনে হচ্ছে এটা স্বপ্ন না তন্দ্রা। তবে আমি এতটুকু শোনার পর বুঝছি সত্যি আমার সাথে কিছু খারাপ চলছে, আর কেউ হয়তো আমাকে বাঁচিয়ে দিল। এরপর আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আমি বাড়িতে কাউকে কিছু না বলে সোজা বাইকটা বের করি আর আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানা বাড়ি খুব একটা দূরে ছিল না, ঘুরপথে গেলে মেইন রাস্তা দিয়ে গেলে 8 কিলোমিটার, আর ধানের জমির মধ্যে দিয়ে গেলে 5 কিলোমিটারের মতো হবে। তো যেহেতু আমাকে বলছিল যে তাড়াতাড়ি নানা বাড়ি চলে যাও, কি বলছিল, কে বলছিল জানি না, তবুও আমি শব্দটা শুনতে পেয়েছিলাম। তো আমি ভাবি যে ভিতর দিয়ে গেলে হয়তো বা তাড়াতাড়ি হবে। তো আমি ধানের জমির ভিতরে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে থাকি। তো বাইকটা চালাতে চালাতে 3 মাথায় একটা মোড় আসে। ওই মোড়ে দেখি গাছের উপর আবার সেই 3-4টা আলো, 4টা আগুনের গোলা, উল্টা কাপিং যেরকম বর্ষণ হয় শান্ত ভাই, সেইভাবেই এক একটা কান মাথা ঘেঁষতে থাকে। আমি শুধু চোখ বন্ধ করি আর আবার চেহেল কাপ পড়তে থাকি। আমি জানি যে চেহেল কাপ যদি কেউ পড়তে পারে, আসল চেহেল কাপটা, তবে কোনো ধরনের শয়তানি শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আসলে অতটা ভয়ের ফলে আমি সম্পূর্ণটা পড়তে পারতেছিলাম না, ভুলভাব পড়তেছিলাম, ওজন্য কাজেও দিচ্ছিল না। অনেক কষ্টে আমি শেষ পর্যন্ত আমার নানার বাড়িতে পৌঁছাই এবং দৌড়ে ঘরে ঢুকে যাই। তখন রাত 12টা পার হয়ে গিয়েছে। আসলে গ্রামের মধ্যে রাত 8টা-9টার পরেও শীতের সময় কেউ বাইরে থাকে না, আর ধানের জমির মধ্যে দিয়ে আসছি, তাই আশপাশে কেউ ছিল না। নানা ভাইকে গিয়ে দৌড়ে ঝাপটে ধরি আর নানা ভাইকে সব ঘটনা খুলে বলি। তো উনি রাতেই ব্যবস্থা নেন। উনি যেহেতু বড় আলেম ছিলেন আর এসব ব্যাপারে অনেক সিদ্ধহস্ত ছিলেন, তো উনি ওই 4টা জিনকে হাজির করে এবং তাদেরকে জিজ্ঞেস করে, তুমি আমার নাতির সাথে কেন লেগেছো তোমরা? তো ওরা বলে, আপনার নাতি আমাদের শিকারটা নষ্ট করে দিয়েছে। আমরা 4 জন আমাদের যে কবরস্থানে আমরা থাকি সেখানে অনেক দিন পর কবর দেওয়া হয়েছিল, আর আমাদের এই লাশটা খুব দরকার ছিল, কিন্তু আপনার নাতি ওখানে কবরটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা ওর আশপাশে প্রবেশ করতে পারতেছি না, আর তার কারণে আমরা কবরস্থানে থাকতেও পারতেছি না। আমাদের খুব সমস্যা হচ্ছে, এজন্য আমরা ওকে ছাড়বো না। তো নানা ও বলে,
আমাকে জিজ্ঞেস করে, তুই কেন করছিস? আমি বলি, না ভাই, আমি তো বুঝতে পারিনি। আমি শুধুমাত্র চাইছিলাম যেন কোনো শিয়াল কুকুর ক্ষতি করতে না পারে, তাই আমি কবরটাকে বন্ধ করেছিলাম, কিন্তু আমি তো জানতাম না। তো নানা ভাই আমাকে খুব বকা দেয় আর বলে, যে জিনিস জানিস না সে জিনিস কেন আমল করতে যাস? ওটা ছিল আসলে যে দোয়াটা পড়ে আমি কবরটা বন্ধ করেছিলাম শিয়াল কুকুর আটকানোর জন্য। আসলে ওটার কারণেই ওরা ওই কবরস্থানেই থাকতে পারতেছে না, তাই ওরা আমার উপর খেপে যায়। এবং অনেকক্ষণ ওই যুক্তিতর্কের পর ওরা নানা ভাইকে বলে, ঠিক আছে, আমরা ওকে ছেড়ে দেব, ওর কোনো ক্ষতি করব না, তবে ওকে নিষেধ করে দেন যেন আর ওরকম কখনো না করে। তো আমিও বলি, না সত্যি, আমি যতদিন না সঠিকভাবে বুঝতে পারতেছি ততদিন এসব কাজে আর হাত দেব না। আর তারপরে আমি নানা ভাইকে জিজ্ঞেস করি, নানা ভাই, কে ছিল সে যে আমার পুকুর পার করিয়ে দিল আর আমার কানের কাছে বলল যে তোর নানার কাছে যাও? তো নানা ভাই বলে, সম্ভবত কে ছিল আমি বলতে পারবো না, তবে সম্ভবত তুই যেহেতু তোর দাদার বাবার বইগুলো পড়তে আমল করতে, হয়তোবা তার তাবেদার কোনো জিনিস ছিল যে তোকে ওই সময় সাহায্য করছে। তো শান্ত ভাই, এই ছিল আমার কাহিনী। যদি ভালো লাগে পড়ে শোনাবেন আর ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আর লিসেনারদের বলবো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, যদি সত্যি সম্পূর্ণ না জানেন তবে কখনোই প্যারানর্মাল বিষয়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম। চলুন সেই প্রত্যাশা নিয়েই শুনে আসি পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম, আমি জুনাদ বিন জাফর। আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার গরিবে জিল গ্রাম থেকে বলছি। আজকে কিছু কথা না বললেই নয়। যখন থেকে ভূত এফএম শুরু 2009 কি 10-এর দিকে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, তখন থেকে কিন্তু আমি ডাউনলোড করে এবং সরাসরি শুনছি সবগুলো ঘটনা, A to Z, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনতে না পারলে পরবর্তীতে ডাউনলোড করে শুনছি। এভাবেই এখনও পর্যন্ত লেগে আছি। তো যখন মাঝখানে শুনলাম প্রথমে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসলে খুব বেশি খারাপ লাগলো যে 10 বছর একটা প্রোগ্রাম শুনে আসছি, আমি শ্রোতা হিসেবে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছি। আর শান্ত ভাইয়ের উপস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট। আল্লাহ আপনাকে আরও দীর্ঘদিন যেন আমাদের মাঝে থাকতে পারেন, ওই ধরনের হায়াত দান করুক এবং আপনাকে উত্তম যাজা, আপনার ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন। আল্লাহর কাছে এই দোয়াই করি। তো এরপর যখন ভূত.com আসছে, তখন আবার আসার পর একটা জোশ ফিরে আসলো যে হ্যাঁ, তো প্রথম থেকে ভাবছি যে ঘটনা পাঠাবো, আসলে পাঠানো হয় না। তো আজকে সাহস করে পাঠিয়ে দিচ্ছি। সময় যে ছিল না তা বলবো না, তবে আলসেমির কারণে আসলে ঘটনাগুলো পাঠানো হয় নাই। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে, নিজের ব্যক্তিগত কিছু ঘটনা আছে, আবার আমার পরিবারের এবং বন্ধুবান্ধবের কিছু ঘটনা আছে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার চাকরির সুবাদে আমি 2013 সালের ডিসেম্বরে কক্সবাজার জেলার মধ্যে আমার চাকরিটা হয়। আমি কোনো কিছুই বলছি না, কারণ অনেকেই আমাকে চিনেন এবং জায়গার নামটা যদি মেনশন করি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি জায়গার নামটা মেনশন করছি না। তো যখন আমার চাকরিটা হয় তখন যাওয়ার পরে পরিচিত তেমন কেউ ছিল না, কারণ নতুন ব্যাচেলরদেরকে কেউ বাসা দিতে চায় না, এটা তো সব জায়গায় হয়। তো এক মামার মাধ্যমে আমি ওনার এক ফ্রেন্ডের বাসায় 1 মাসের জন্য থাকি। তো আমার অফিস টাইম ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর আমার রুমমেট যারা ছিল ওনারা স্বাভাবিক ব্যবসা যেহেতু করতো, ওনাদের দোকান ছিল, ওনারা সকাল 10টার দিকে চলে যেত, আসতো রাত 10টা থেকে 11টার দিকে। তো আমার অফিস যেহেতু 5টা পর্যন্ত, আমি অফিস করে চলে আসতাম। বাদবাকি টাইমটা আমার হল এমনিতে ঘুরে ফিরে কাটতো বা রুমের মধ্যে এমনিতে বসে থাকতাম, এভাবে চলতো। তো একদিন ঘটনা যাওয়ার 15 কি 20 দিন পরে, ডিসেম্বরে হবে সেটা, 2013 সালের ডিসেম্বরে 15 তারিখ অথবা 20 তারিখের দিকে হবে। তো আমি একদিন অফিস থেকে এসে আসরের পরে শুয়ে আসি, মাগরিবের 10 মিনিট আগে। চোখের মধ্যে একটু তন্দ্রাভাব, ঘুম আসবে। আমি ভাবছি একটু পরে আজান দিবে, নামাজটা পড়ে নিব। আজান দেওয়ার 10 মিনিট বাকি। রুমটা একটু অন্ধকার ছিল, লাইটটা ছিল না। আমার রুমে ওয়াশরুমে দরজা খোলা ছিল। তো আজান দেওয়ার যেহেতু 10 মিনিট বাকি, একটু ঘুম আসছে, পুরোপুরি আসেও নাই। ওই সময় দেখলাম আমার কপালের দিকে দরজা যেহেতু একেবারে লক করা ছিল,
বন্ধ ছিল। কপালের কাছে আমার ক্যারিয়ার টাচ করছে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি আমার মাথার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হবে 16 কি 17। একটা কালো কালারের শার্ট, আর ওই শার্টের মধ্যে স্টার চিহ্ন ধরনের মানে তারার মতো মার্ক ছিল। অনেকগুলো কালো শার্টের মধ্যে সাদা কালারের অনেকগুলো তারা ছিল। আর নিচেরটা আসলে খেয়াল করিনি, উনি কি লুঙ্গি পরা ছিল এটা পরিষ্কার না, একটা ছায়ার মতো লাগছিল। ডাইরেক্ট মানুষটা কসকসে কালো, ফেসটা আমি সঠিকভাবে মনে করতে পারি না, কিন্তু কাপড়টা ড্রেসটা আমি মার্ক করেছি। ওই সময় আমি চোখ খুলে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে দেখতে আসলে দৌড়ে দরজার দিকে গেলাম, দরজাটা খুললাম। তখনই দেখি সেম জিনিসটা আমার দরজার বাইরে দাঁড়ানো। তখন আমি সব পিছনে ফিরে দেখি ভিতরে আর কেউ নেই, আর বাইরের লোকটাকে দেখতেছি ওটা আমারই রুমমেট। তখন উনি আমাকে বলতেছে, জুনাইদ ভাই, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে বিরক্ত করতেছি। আসলে আমি আপনাকে আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না, এজন্য একটু জোরেই নক করলাম। আপনি মনে হয় মাইন্ড করছেন। তখন আমি তাকে কি উত্তর দিব বুঝতে পারতেছি না। বাসার মালিক বাজার নিয়ে আসছে, বাজারগুলো রেখে বলল, আচ্ছা ভাই আমি আসি তাহলে। সে চলে গেল। তখন আমি চিন্তা করতেছি, এই যে আমি এখানে বাইরে দেখলাম, আবার আমার রুমমেটটা সে যে কাপড় পরা অবস্থায় আসছে, সেই একই কাপড়, একই বয়সের একটা ছেলে আমি আমার রুমের ভিতরে দেখলাম। কিন্তু যখনই আমি দরজা খুললাম দেখি সে ভ্যানিশ নাই। এই জিনিসটা পরে আমি প্রচণ্ড ভয় পাই। ভয় পাওয়ার পরে আমার পাশে আমার চাচির বাসা ছিল, আমি চাচির বাসায় চলে যাই। এরপর থেকে যে কয়দিন ছিলাম ওই বাসাতে আমি আর একা থাকতাম না। আসলে 1 মাসের বেশি থাকিনি, পরে বাসা শিফট করে ফেলি। এই 1 মাসে আমি আর কখনো 5টার পর একা বাসায় থাকতাম না। পরে শুনি আমার রুমমেটদেরকে আমি 2-1 দিন পরে ঘটনাটা বলি। আমি বলি আসলে এ ব্যাপারটা হয়েছিল। তখন তারা বলে এই বাসায় আরও সমস্যা আছে, আগে একবার বন্ধ করা হয়েছিল, এখন আবার খুলে গেছে। আর তারা বলে রাত 2টা থেকে 3টার দিকে যখন ছাদে ওঠে তখন পায়ের মধ্যে স্যান্ডেল পরে কেউ হাঁটে, ঘষা ঘষা শব্দ হয়। যদি আপনি স্যান্ডেলটা না তুলে বসে ঘষে হাঁটে যে শব্দটা হয় ওরকম শব্দ হয়, মানে কেউ একজন হাঁটে সেখানে ছাদের উপর। এই জিনিসটা আমার রুমমেট থেকে শুনি। এরপর আমি বাসা চেঞ্জ করে চলে আসি। তো এই ছিল ঘটনা, মানে এই ঘটনাটা রিলেটেড আর কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এরপরে অন্য বাসার দিকে চলে আসি। আরও কিছু ঘটনা আছে অন্য ভাষা সম্পর্কিত, এটা অন্য একটা এপিসোডের গল্প। যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আর কি আরও কিছু ঘটনা ইনশাল্লাহ পাঠাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এভাবেই কাল রাত্রির কবর আজও তার রহস্য আর আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে সেই জনমানবহীন প্রান্তরে। রশিদার ফিরে আসেনি, কিন্তু তার সেই ভয়ঙ্কর পরিণতি আজও গ্রামবাসীর মনে শিহরণ জাগায়। আপনারও কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই হাড়হিম করা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভুতুড়ে গল্প নিয়ে আসতে উৎসাহ দিবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নিয়মিত এমন রোমাঞ্চকর ও ভয়ের গল্প শুনতে। এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশের বেল আইকনটি অন করে দিন। শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করে তাদেরও কিছুটা ভয় পাওয়ার সুযোগ করে দিন। আর হ্যাঁ, কারো এমন হাড়হিম করা কাহিনী বা অভিজ্ঞতা থাকলে পাঠাতে ভুলবেন না। অতি যত্নের সাথে আপনাদের কাছে পড়ে শোনাবো। আমাদের কাছে লেখা পাঠান ডেসক্রিপশনে থাকা মেইলে। পরবর্তী গল্পে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ অন্ধকার কোণে কেউ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।